আজ শোনাব পৃথিবী খ্যাত শিকাগো মহাধর্ম সম্মেলনের ঠিক কয়েকদিন আগে স্বামীজির সেই অদম্য জেদ, অটুট আত্মবিশ্বাস ও কঠিন সংগ্রামের অনুপ্রেরণাময় কাহিনী। যে কোনো মানুষেরই সফলতা খুব সহজে আসে না। প্রতিটি সফলতার ঝলমলে আলোর পেছনেই থাকে অক্লান্ত পরিশ্রম, অদম্য জেদ আর হার না মানার মানসিকতা। শিকাগো মহাধর্ম সম্মেলনে যে বক্তৃতা স্বামী বিবেকানন্দকে রাতারাতি পৃথিবী বিখ্যাত করে তুলেছিল, তা কিন্তু অত সহজে হয়নি। এমন একটা সময় এসেছিল যখন মনে হয়েছিল তিনি হয়তো ওই মঞ্চ পর্যন্ত আর পৌঁছতেই পারবেন না। আজ স্বামী বিবেকানন্দের শিকাগো মহাধর্ম সম্মেলনে পৌঁছানোর আগে তাকে যে দুঃসহ কষ্ট পেতে হয়েছিল, সাদা কালো মেশানো যে সময়টা তাকে পেরোতে হয়েছিল, আজ সেই গল্প বলবো। ভারতীয় সাধুরা এক জায়গায় বেশি দিন থাকেন না, তীর্থে তীর্থে পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ান। স্বামী বিবেকানন্দও কখনো একা একা, কখনো কয়েকজন গুরুভাইদের নিয়ে পরিব্রাজক হয়ে একাধিকবার বেরিয়ে পড়েছেন। শেষবার পরিব্রাজক হয়ে বেরিয়েছিলেন 1890 জুলাই মাসে। 3 বছর ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে 1893 31 মে আমেরিকা যাত্রা করেছিলেন। স্বামীজির ভারত পরিক্রমা বলতে আমরা এই 3 বছরের পরিব্রাজক জীবনকেই বুঝে থাকি। শিকাগো মহাধর্মসভার প্রস্তুতির সংবাদ ভারতে আসতে শুরু করেছে। স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্বে ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে বিভিন্ন জায়গায় বহু বিশিষ্ট ব্যক্তি তাঁকে শিকাগো যাত্রার কথা বলতে থাকেন। 1892 24 ডিসেম্বর স্বামীজি দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে পৌঁছান। মা কন্যাকুমারিকার মন্দির দর্শন করে স্বামীজি গিয়ে দাঁড়ালেন সমুদ্র সৈকতে। এর থেকে কিছু দূরে সমুদ্র বক্ষে একটি শিলাখণ্ড। স্বামীজি যেতে চাইলেন সেখানে। তীরে নৌকা ছিল। নৌকার মাঝি 1 পয়সা ভাড়া চাইল পার করে দেবার জন্য, কিন্তু স্বামীজি তখন কপর্দক শূন্য। ওই 1 পয়সাও তাঁর কাছে ছিল না। তাই হাঙর সংকুল সেই সমুদ্র সাঁতরেই তিনি হাজির হলেন সেই শিলাখণ্ডে। ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে বসে ধ্যানে মগ্ন হলেন স্বামীজি। কার ধ্যান করলেন তিনি? ভগবানের না, মাতৃভূমির, ভারতবর্ষের। 3 দিন 3 রাত ধ্যানস্থ থাকলেন স্বামীজি। ভারতের অতীত গৌরব, বর্তমানের দুর্দশা ও তার কারণ এবং ভবিষ্যৎ ভারতের উজ্জ্বলতর রূপ সব যেন চলচ্চিত্রের মতো তাঁর অন্তরে খেলে গেল। যেন বোধি লাভ করে জেগে উঠলেন তিনি। বর্তমানের ঘন অন্ধকার থেকে কিভাবে মুক্তি লাভ করবে ভারতভূমি, তারই উত্তর খুঁজে পেয়েছেন তিনি। ভারতের প্রাণ শক্তি রয়েছে ধর্মে, সেই ধর্মকে ঠিক ঠিক জাগাতে হবে। ভারতের অধঃপতন ধর্মের জন্য নয়, বরং ধর্মকে সমাজে যেভাবে কাজে লাগানো উচিত ছিল তা হয়নি বলেই ভারতের এই অধঃপতন। এখন এমন ধর্ম চাই যার মূল মন্ত্র হবে মানব প্রেম। এমন ধর্ম চাই যা মানুষকে, বিশেষ করে অবহেলিত পদদলিত মানুষকে প্রত্যক্ষ ভগবান বলে প্রচার করবে। খালি পেটে ধর্ম হয় না। ক্ষুধার্ত মানুষের কাছে ধর্ম বা ঈশ্বর অর্থহীন। তাই ধর্ম ভারতবর্ষের প্রাণ হলেও সেই ধর্মকে সজীব করার জন্যও প্রথম প্রয়োজন দারিদ্র্য ও অশিক্ষা দূর করা। কন্যাকুমারী থেকে স্বামীজি এবার যখন মাদ্রাজে এলেন, তিনি তখন প্রায় মনস্থির করে ফেলেছেন শিকাগো যাবার জন্য। সে কথা জেনে মাদ্রাজের যুবকরা উৎসাহে কিছু টাকা সংগ্রহ করে ফেললেন। কিন্তু সন্ন্যাসী, তিনি চিরকাল ঈশ্বরের উপর নির্ভর করে এসেছেন।
তখনও তিনি শ্রী রামকৃষ্ণের নির্দেশ পাননি, তাই সংগৃহীত টাকা তিনি গরিবদের মধ্যে বিলিয়ে দিতে বললেন। এরপর তিনি 1893-এর 10ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদ যান। 17ই ফেব্রুয়ারি তিনি হায়দ্রাবাদ ত্যাগ করে আবার মাদ্রাজে ফিরে যান। মাদ্রাজে এবার স্বামীজিকে দেখা গেল নতুন রূপে। তাঁর বিশ্বাস যেন আরও বৃদ্ধি পেয়েছে। সঙ্গে সঙ্গে যেন তিনি উপলব্ধি করেছেন তাঁর পাশ্চাত্য যাত্রার সমস্ত ক্ষেত্রই যেন ঈশ্বরের ইচ্ছায় অলক্ষ্যে রচিত হচ্ছে। তার উৎসাহ ও উদ্দীপনা তাঁর অনুগামীদের উজ্জীবিত করে তুলল। তারা নতুন উদ্যমে অর্থ সংগ্রহ করতে শুরু করলেন। যারা অর্থ দিলেন সাগ্রহে দিলেন, কারণ তাঁরা জানতেন স্বামীজি ভারতবর্ষের সবচেয়ে উপযুক্ত প্রতিনিধি। শুধু তাই নয়, তাঁরা গভীরভাবে বিশ্বাস করতেন জয় স্বামীজির সুনিশ্চিত। শুধু তাঁকে পাশ্চাত্যে গিয়ে উপস্থিত হতে হবে মাত্র। তাদের এই সরল বিশ্বাস যেন সত্য ছিল। তেমনি পরে আমরা দেখব এই বিশ্বাসের জন্যই স্বামীজিকে কোনো পরিচয়পত্র দেওয়ার কথা তাঁদের মনে হয়নি, যার জন্য বিদেশের প্রথম দিনগুলিতে স্বামীজিকে সমস্যায় পড়তে হয়েছিল। মার্চ ও এপ্রিল মাস অর্থ সংগ্রহের জন্য কেটে গেল। স্বামীজির অনুরাগীরা মাদ্রাজ ছাড়াও মহীশূর, রামনাথ ও হায়দ্রাবাদে গেলেন অর্থ সংগ্রহের জন্য। অধিকাংশ অর্থ সংগ্রহ করলেন আলাসিঙ্গা পেরুমল। স্বামীজি তাঁকে বলেছিলেন যে ভারতের সাধারণ মানুষ ও দরিদ্রদের জন্যই তিনি বিদেশ যাচ্ছেন, তাই তাঁর পাশ্চাত্য যাত্রায় অর্থ যেন সাধারণ মানুষের কাছ থেকেই আসে। দরিদ্র মানুষের অর্থ সাহায্য করার কোনো সামর্থ্যই নেই। তারা নিজেদের গ্রাসাচ্ছাদন করতেই প্রাণান্ত। তাই স্বামীজির নির্দেশের মর্যাদা রক্ষা করতে আলাসিঙ্গা অধিকাংশ অর্থই সংগ্রহ করলেন মধ্যবিত্ত মানুষের কাছ থেকে। কিন্তু স্বামীজির মনে তখনও দ্বন্দ্ব। পাশ্চাত্য যাত্রা যে মহৎ কাজ হবে সে সম্পর্কে তাঁর সন্দেহ নেই, কিন্তু এই কি তার উপযুক্ত সময়, কিংবা তিনিই কি সেই কাজের জন্য নির্দিষ্ট ব্যক্তি? এ সম্পর্কে তিনি তখনও নিশ্চিত হতে পারেননি, কারণ ঈশ্বরের সুস্পষ্ট কোনো নির্দেশ তখনও পাননি। শ্রী রামকৃষ্ণের কাছে, জগৎ জননীর কাছে সুস্পষ্ট নির্দেশের জন্য তিনি প্রার্থনা জানাতে লাগলেন। অবশেষে পেলেন সেই নির্দেশ। একদিন স্বপ্নে দেখলেন শ্রীরাম ও কৃষ্ণ সমুদ্র অতিক্রম করে যাচ্ছেন আর তাঁকে ইঙ্গিত করছেন অনুসরণ করতে। ঘুম ভেঙে গেল স্বামীজির। কানে তখনও ভাসছে শ্রীরামকৃষ্ণের অশরীরী বাণী, যাও। স্বামীজির মনের সন্দেহ দূর হলো, কিন্তু মায়ের আশীর্বাদ প্রয়োজন। পরিব্রাজক জীবনের শুরুতে সারদা দেবীর আশীর্বাদ নিয়েই ভারত দর্শনে বেরিয়েছিলেন। বিশ্ব পরিক্রমার আগেও তাই শ্রী মায়ের আশীর্বাদ চেয়ে চিঠি লিখলেন। কিছুদিন পরেই মা আশীর্বাদ জানিয়ে উত্তর দিলেন। সেই চিঠি পেয়ে স্বামীজি আনন্দে আত্মহারা হলেন। বললেন, আহা, এতক্ষণে সব ঠিক হলো। মায়েরও তাহলে ইচ্ছা যে আমি যাই। স্বামীজি তাঁর অনুরাগীদের বললেন, এখন আর কোনো কথা নেই, শুধু পাশ্চাত্য যাত্রা। আমি এখন সম্পূর্ণ প্রস্তুত পাশ্চাত্যে যেতে, কারণ স্বয়ং জগৎ জননী আশীর্বাদ করেছেন। স্বামীজির কথা শুনে তাঁর বন্ধু ও ভক্তরাও আনন্দে উৎফুল্ল হলেন। পূর্ণ উদ্যোগে তারা স্বামীজির যাত্রার সমস্ত আয়োজন করতে লাগলেন। পাশ্চাত্যে যাওয়ার ব্যস্ততার মধ্যেও ক্ষেত্রীর রাজার একান্ত অনুরোধে স্বামী বিবেকানন্দ 1893-এর 21শে এপ্রিল জগমোহন লালের সঙ্গে ক্ষেত্রী যান এবং 10ই মে ক্ষেত্রী ত্যাগ করেন। আবু রোড থেকে স্বামীজি ও মুন্সি জগমোহন লাল বোম্বে পৌঁছলেন। মাদ্রাজ থেকে ক্ষেত্রী যাবার আগেই স্বামীজির আমেরিকা যাবার টিকিট করে ফেলেছিলেন আলাসিঙ্গা ও তাঁর বন্ধু বান্ধবরা। আলাসিঙ্গা মোট 4000 টাকা সংগ্রহ করেছিলেন। সেই টাকায় তাঁরা স্বামীজির জন্য একটি দ্বিতীয় শ্রেণীর টিকিট কিনেছিলেন এবং বাকি টাকা স্বামীজির সঙ্গে দিয়েছিলেন। ক্ষেত্রী রাজের নির্দেশে জগমোহনলাল দ্বিতীয় শ্রেণীর টিকিটটিকে প্রথম শ্রেণীর টিকিটে পরিবর্তন করে দেন।
এছাড়া রাজার ইচ্ছে ছিল তাঁর গুরু যেন রাজবেশে যায়, তাই রাজার নির্দেশে স্বামীজির জন্য একটি সিল্কের আলখাল্লা ও পাগড়ি কিনে দেওয়া হলো। এর বদলে গরম পোশাক কিনে দিলেই স্বামীজির বাস্তবিক উপকার হতো, কারণ আমেরিকায় প্রচণ্ড শীতের সঙ্গে যুদ্ধ করতে পারতেন। কিন্তু রাজা বা স্বামীজির মাদ্রাজি ভক্তরা কেউই সম্ভবত অপরিচিত স্থানের আবহাওয়া কীরকম হতে পারে সেটা ভেবে দেখেননি। 31শে মে 1893 পেনিনসুলার জাহাজে করে বম্বে থেকে স্বামীজি আমেরিকা যাত্রা করলেন। এর কয়েকদিন মাত্র আগে স্বামী তুরিয়ানন্দকে কথা প্রসঙ্গে বলেছিলেন, হরি ভাই, এই ধর্ম মহাসভা টভা যা হচ্ছে এসব আমারই জন্য, আমার মন তাই বলছে। 1893 31শে মে পেনিনসুলার জাহাজে করে স্বামীজি বম্বে থেকে আমেরিকা যাত্রা করেছিলেন। পথে একবার জাহাজ পাল্টে প্রায় 2 মাস পরে 25শে জুলাই 1893 তিনি এমপ্রেস অফ ইন্ডিয়ার জাহাজে কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে উপস্থিত হলেন। ভ্যাঙ্কুভার থেকে এক দীর্ঘ ট্রেন যাত্রা, 2 বার ট্রেন পাল্টে শিকাগো এসে উপস্থিত হলেন 30শে জুলাই রবিবার রাত 11টায়। অপরিচিত বন্ধুহীন পরিবেশ, নিশ্চয়ই তিনি অস্বস্তি বোধ করেছিলেন। তার উপরে তার কাছে না ছিল উপযুক্ত অর্থ, না উপযুক্ত পোশাক। কিন্তু সবচেয়ে মর্মান্তিক যে ব্যাপারটি ঘটল তা হলো এই, তিনি জানতে পারলেন ধর্ম মহাসভায় যেসব প্রতিনিধি যোগ দিতে চান তাদের প্রত্যেকের পরিচয়পত্র চায়, অথচ তার সঙ্গে কোনো পরিচয়পত্র নেই। আর এখন যদি ভারত থেকে কোনো পরিচয়পত্র আনেন তাতেও কোনো লাভ নেই, কারণ সভায় যোগ দেবার তারিখ পেরিয়ে গেছে। যে আশা নিয়ে স্বামীজি আমেরিকায় এসেছিলেন, যার জন্য এত আয়োজন, শিকাগোয় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা একেবারে চুরমার হয়ে গেল। কিন্তু তবুও তিনি ভেঙে পড়লেন না। চিরকালের বীর তিনি। প্রতিকূল অবস্থাতেই যেন তাঁর মন আরও শক্ত হয়ে ওঠে। আমেরিকায় থেকে অন্যভাবে ভারতবর্ষের ভাব প্রচার করতে পারেন কিনা ভাবতে শুরু করলেন তিনি। এদিকে শিকাগোয় থাকার খরচ বড্ড বেশি। যে হোটেলে উঠেছিলেন সেখানে প্রতিদিন প্রায় $5 খরচ। তখনকার দিনের হিসাবে 70 থেকে 80 টাকা। স্বামীজির সামান্য পুঁজি ফুরিয়ে আসার মুখে। কি করবেন তিনি? শুনলেন ম্যাসাচুসেটস স্টেটের বস্টন শহরে খাওয়া থাকার খরচ অনেক কম। তাই প্রায় 2 সপ্তাহ শিকাগোয় থেকে তিনি রওনা হলেন বস্টন অভিমুখে। ট্রেনে পরিচয় হলো এক মাঝ বয়সী মহিলার সঙ্গে, নাম ক্যাথেরিন স্যানবর্ন। স্বামীজির সৌম্য প্রতিভাদীপ্ত চেহারা দেখে আকৃষ্ট হয়ে তিনি নিজেই এসে পরিচয় করলেন স্বামীজির সঙ্গে। 2-1টি কথা বলেই তিনি মুগ্ধ হলেন। যেমন সকলেই হতেন ভারতবর্ষে, ওই মহিলাও থাকেন বোস্টনে। তাঁর খামার বাড়িতে থাকার জন্য স্বামীজিকে তিনি আমন্ত্রণ জানালেন। স্বামীজির মনে হলো এ এক দৈব যোগাযোগ, কারণ তখনই প্রায় তিনি কপর্দক শূন্য। সঙ্গে সঙ্গেই তিনি মহিলার আমন্ত্রণ গ্রহণ করলেন। ব্রিজি মোডাজের সেই খামার বাড়ি থেকে কিছুদিন পরে স্বামীজি তাঁর এক শিষ্যকে চিঠিতে লিখেছিলেন, এখানে থাকায় আমার এই সুবিধা হয়েছে যে প্রতিদিন 1 পাউন্ড করে যে খরচ হচ্ছিল তা বেঁচে যাচ্ছে, আর তার লাভ হয়েছে যে তিনি তার বন্ধুদের নিমন্ত্রণ করে ভারতের এক অদ্ভুত জীব দেখাচ্ছেন। এই চিঠির পরবর্তী অংশ থেকে বোঝা যায় তিনি সেই সময় সর্বাবস্থায় ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। বস্টনে থাকাকালীন মিস ক্যাথেরিন স্যানবর্নের সূত্রে সেখানকার শিক্ষিত সমাজে স্বামীজি সুপরিচিত হয়ে উঠলেন। বিভিন্ন ক্লাবে, গির্জায় ও সভায় স্বামীজি বক্তৃতা করতে লাগলেন। বস্টনের সংবাদপত্রে তার খবর বের হতে লাগল। কোনো সংবাদপত্র তাকে বর্ণনা করল রাজা বলে, কোনো সংবাদপত্র বলল তিনি সন্ন্যাসী। তারা বেশি মুশকিলে পড়ল তাঁর নামের বানান করতে গিয়ে। কেউ লিখল বিবেকানন্দ,
কেউ বা শুধু কানন্দ বা অন্য কিছু, কিন্তু প্রতিটি কাগজই গুরুত্ব সহকারে তাঁর বক্তৃতার সারমর্ম উপস্থিত করল। মিস স্যানবার্নের সূত্রেই স্বামীজির সঙ্গে পরিচয় হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের। এই সুপণ্ডিত অধ্যাপককে বলা হয়েছে বিশ্বকোষ তুল্য জ্ঞানভাণ্ডারের অধিকারী। কিন্তু স্বামীজির প্রতিভা তাঁকেও মুগ্ধ করে। তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করেন তিনি কেন আসন্ন ধর্মসভায় যোগ দিচ্ছেন না, কারণ আমেরিকায় জনসাধারণের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ধর্মসভায় সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র। স্বামীজি যখন বলেন যে পরিচয়পত্র নেই বলে যোগ দিতে পারছেন না, তখন অধ্যাপক রাইট যে উক্তি করেছিলেন তা এখন সর্বজন বিদিত। রাইট বলেছিলেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হল সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। ধর্ম মহাসভার এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে অধ্যাপক রাইট নিজেই এক পরিচয়পত্র লিখে দিলেন স্বামীজির সম্বন্ধে। তাতে তিনি লিখলেন, ইনি এমন একজন ব্যক্তি যে আমেরিকার সমস্ত অধ্যাপকের পাণ্ডিত্য এক করলেও এর পাণ্ডিত্যের সমান হবে না। শুধু তাই নয়, তিনি শিকাগো পর্যন্ত স্বামীজির টিকিট কেটে দিলেন এবং তাকে কিছু টাকাও দিলেন, যাতে শিকাগোয় গিয়ে স্বামীজির কোনো অসুবিধে না হয়। এইভাবে অধ্যাপক রাইটের চেষ্টায় অসম্ভব সম্ভব হল। ধর্ম মহাসভার রুদ্ধ দ্বার অপ্রত্যাশিতভাবেই স্বামীজির কাছে খুলে গেল। 3 সপ্তাহ বস্টনে থেকে স্বামীজি আবার রওনা হলেন শিকাগো। বস্টন ও তার পার্শ্ববর্তী এলাকায় এই 3 সপ্তাহে স্বামীজি 12টা বক্তৃতা করেছিলেন। ওই সূত্রে আমেরিকার জনসাধারণ সম্বন্ধেও তাঁর কিছুটা ধারণা হয়েছিল। এইভাবে দৈব নির্দেশেই যেন ধর্ম মহাসভার জন্য স্বামীজির কিছুটা পূর্ব প্রস্তুতি হয়ে গেল। 9 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীজি আবার শিকাগোয় এসে পৌঁছলেন। পৌঁছে দেখলেন ধর্ম মহাসভার অফিসের ঠিকানা লেখা কাগজটা তিনি হারিয়ে ফেলেছেন। লোককে জিজ্ঞাসা করে ঠিকানা জানতে পারলেন না। তখন ক্লান্ত অবসন্ন অবস্থায় তিনি রাতের জন্য আশ্রয় নিলেন স্টেশনেরই এক মাল গাড়ির ফাঁকা কামরায়। পরদিন সকালে যখন তাঁর ঘুম ভাঙল, তখন তিনি অত্যন্ত ক্ষুধার্ত। ভারতের মতো এখানেও তিনি ভিক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু আমেরিকা শহরে ভিক্ষাজীবী সন্ন্যাসীকে কেউ ভিক্ষা দেয় না। কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিল, কেউ গালাগালি দিল, কেউ বা বন্দুক দেখালো। কয়েক ঘন্টা চেষ্টা করে তিনি যখন সম্পূর্ণ অবসন্ন, তখন তিনি রাস্তার ধারে বসে পড়লেন। ঠিক করলেন আর চেষ্টা করবেন না তিনি। ঈশ্বরের নির্দেশে দেশ ছেড়ে এখানে এসেছেন, ঈশ্বরই দেখুন তাঁকে। আর ঈশ্বরও যেন ঠিক এই মুহূর্তটির জন্যেই অপেক্ষা করছিলেন। সঙ্গে সঙ্গে বিপরীত দিকের বাড়ির দরজা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলেন রাজরানী সদৃশ্যা এক মহিলা। স্বামীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন তিনি ধর্ম মহাসভার প্রতিনিধি কিনা। স্বামীজি যখন বললেন হ্যাঁ তিনি তাই, তখন সেই মহিলা তাঁকে সসম্মানে নিজের ঘরে নিয়ে গেলেন এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। মহিলার সঙ্গে ধর্ম মহাসভার কর্তৃপক্ষের পরিচয় ছিল। বিকেলে এই মহিলাই সঙ্গে করে স্বামীজিকে নিয়ে গেলেন ধর্ম মহাসভার অফিসে। সেখানে রাইট সাহেবের দেওয়া পরিচয়পত্র দেখানোর সঙ্গে সঙ্গেই তিনি প্রতিনিধি হিসাবে গৃহীত হলেন। তার নাম লেখা হলো হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে। ওই মহিলার নাম মিসেস জর্জ ডব্লিউ হেল। এই হেল পরিবারের সঙ্গে স্বামীজির চিরকালের জন্য ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপিত হয়েছিল। প্রতিনিধি হওয়ার পর ধর্ম মহাসভার পক্ষ থেকে স্বামীজির থাকার ব্যবস্থাও করে দেওয়া হলো। যে পরিবারে স্বামীজিকে থাকতে দেওয়া হলো সেই পরিবারে তখন আরও অনেক অতিথি ছিলেন। মিস্টার লায়ন যখন শুনলেন যে ধর্ম মহাসভায় যে প্রতিনিধিটি অর্থাৎ স্বামীজি তাঁর অতিথি হয়েছেন তিনি শ্বেতাঙ্গ নন, তখন তিনি ভাবলেন তিনি তাঁকে তার বাড়িতে না রেখে কোনো হোটেলে রাখবেন, কারণ তিনি থাকলে তাঁর শ্বেতাঙ্গ অতিথিদের অসুবিধে হতে পারে। কিন্তু স্বামীজির সঙ্গে যখন তার প্রথম দেখা হলো, দু একটি কথা বলেই
তিনি এত মুগ্ধ হলেন যে ফিরে এসে তার স্ত্রীকে বললেন, আমাদের সব অতিথিরা চলে গেলেও আমি কিছু মনে করব না, কিন্তু এই অতিথিটি যেন থাকেন। এই ভারতীয় অতিথির মতো এত প্রতিভাধর আকর্ষণীয় মানুষ আমাদের বাড়িতে আর কখনো আসেননি। যতদিন তাঁর ইচ্ছা হয় তিনি থাকবেন। 1893-এর 31শে মে স্বামীজি বম্বে থেকে আমেরিকা যাত্রা শুরু করেছিলেন। 25শে জুলাই 1893 তিনি কানাডায় পৌঁছান। 30শে জুলাই শিকাগোতে এসে পৌঁছান। শিকাগো থেকে তিনি বস্টনে যান। বস্টন থেকে তিনি 9 সেপ্টেম্বর শিকাগোতে ফিরে আসেন। আর 11 সেপ্টেম্বর সেই বহু কাঙ্ক্ষিত ধর্মসভাতে তিনি রাখলেন তার প্রথম দিনের উদ্বোধনী ভাষণ। ধন্যবাদ। ফিরে আসব স্বামীজির সেই বিখ্যাত প্রথম দিনের ভাষণ নিয়ে আগামী পর্বে।